সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাসুমা আক্তার, সহকারী শিক্ষক, যশোর জেলা স্কুল যশোর। আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, ত্রয়োদশ অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। প্রিয় শিক্ষার্থীরা, ত্রয়োদশ অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। অধ্যায়ের নামটা দেখো লেখা আছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। এখন কথা হচ্ছে পদার্থবিজ্ঞানের আগে আধুনিক পদার্থবিজ্ঞান কথাটা লেখা আছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা প্রথম অধ্যায়ে যখন পড়েছিলে পদার্থবিজ্ঞানের কিন্তু দুটো মূল শাখা ছিল। একটা ছিল ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর একটা ছিল আধুনিক পদার্থবিজ্ঞান। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত যে আলোচনাটা করেছি তোমাদের সঙ্গে বা তোমরা পড়েছো, সেটা ছিল আসলে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। আর আজকে থেকে যে আলোচনাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এখন আধুনিক পদার্থবিজ্ঞানে কী নিয়ে আলোচনা হয়? আধুনিক পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম মেকানিক্স যেটাকে বলা হয়, অর্থাৎ কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব, এই দুটো বিষয় নিয়ে আলোচনা হয়। এর সঙ্গে দেখো আরেকটা বিষয় আছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স শব্দটা সঙ্গে পরিচিত, নামে পরিচিত। আসলে ইলেকট্রনিক্স হচ্ছে পদার্থবিজ্ঞানের এমন একটা শাখা যেখানে ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ নিয়ে কাজ করা হয়। তাহলে একটা নতুন বিষয়, এ বিষয়ে জানার জন্যে তোমাদের মনোযোগ এবং কিউরিসিটি দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে আধুনিক প্রযুক্তি এবং আধুনিক সভ্যতায় যেসব প্রযুক্তি ব্যবহার করছি তার অধিকাংশ অবদানই কিন্তু এই ইলেকট্রনিক্সের। তো চলো দেখি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আছে। দেখি, তোমরা একটা ছবি দেখছো। আচ্ছা, তোমরা বলতে পারো কিসের ছবি দেখছো? হ্যাঁ, নিশ্চয়ই বলবে। এটা হচ্ছে একটা পরমাণুর গঠন। ঠিক, পরমাণুর গঠন। এটা তাহলে কি? নিউক্লিয়াস। এখানে পজিটিভ চার্জযুক্ত প্রোটন আছে এবং চার্জ শূন্য নিউট্রন আছে। আর আছে কিছু অনুমোদিত কক্ষপথ, যে কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ করছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা ছাড়াও আরও একটা জিনিস এর মধ্যে আছে, সেগুলো তোমরা দেখছো এখানে রশ্মি চিহ্ন, তাই তো? রশ্মি চিহ্ন। রশ্মি চিহ্ন আবার নিউক্লিয়াস থেকে বের হয়ে বাইরের দিকে। হ্যাঁ, ঠিক ধরেছ। এই রশ্মি বিকিরণটা আসলে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ। তোমরা যখন পর্যায় সারণীতে 118টা মৌল পড়েছিলে, সেই সময় কিন্তু কিছু মৌল সম্পর্কে জেনেছিলে যে এই মৌলগুলোর ধর্ম হচ্ছে এরা তেজস্ক্রিয় মৌল। তো প্রিয় শিক্ষার্থীরা, তেজস্ক্রিয় মৌল কারা? যেসব মৌলের নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হয় সেই সব মৌলকে আমরা বলি তেজস্ক্রিয় মৌল। তাহলে ঠিক ধরেছ, আজকে আমাদের আলোচনার বিষয় তেজস্ক্রিয়টা, যেটাকে ইংরেজিতে বলে রেডিও অ্যাক্টিভিটি। এখন তেজস্ক্রিয় মৌল কারা? তেজস্ক্রিয় মৌল হচ্ছে আমরা বলি যে সমস্ত মৌল ভারী। এখন ভারী কোন ধরনের মৌলকে বলি? আমরা শিখেছিলাম যে মৌলের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টিই হচ্ছে একটা নিউক্লিয়াসের ভর, এবং বাইরের নির্দিষ্ট কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে যে পরমাণুর নিউক্লিয়াস ভারী সেই মৌলকে আমরা ভারী মৌল বলবো। এখন ভারী মৌল কেন তেজস্ক্রিয়তা প্রদর্শন করে? নিউক্লিয়াস কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে স্থিতিশীল নিউক্লিয়াস হয় আর একটা হচ্ছে অস্থিতিশীল নিউক্লিয়াস, অর্থাৎ স্টেবল ইংরেজিতে বলে আর আনস্টেবল, স্থিতিশীল এবং অস্থিতিশীল। তাহলে স্থিতিশীল নিউক্লিয়াস কোনগুলো? সাধারণত যে সমস্ত নিউক্লিয়াসের প্রোটনগুলোর বিকর্ষণ বল একটু কম, অর্থাৎ নিউক্লিয়াস ভেঙে এরা বের হয়ে আসে না, অর্থাৎ নিউক্লিয়াসটা অক্ষুণ্ণ থাকে, এগুলো এই ধরনের নিউক্লিয়াসকে আমরা বলি স্টেবল নিউক্লিয়াস বা স্থিতিশীল নিউক্লিয়াস। আর কিছু মৌল আছে যাদের কেন্দ্রে প্রোটন সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে বিকর্ষণ বল অনেক বেশি। এই বেশি বিকর্ষণ বলের কারণে কি হয়? নিউক্লিয়াস ভেঙে এইটা বের হয়ে আসে। তাহলে এই ধরনের নিউক্লিয়াসকে আমরা কি বলছি? অস্থিতিশীল বা আনস্টেবল নিউক্লিয়াস। তাহলে এই আনস্টেবল নিউক্লিয়াস থেকেই যে রশ্মি বিকিরণ হয় সেটাই হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। আর এই আনস্টেবল নিউক্লিয়াসকে আমরা কি বলছি? যে তেজস্ক্রিয় পদার্থ বা মৌল। আর এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? তেজস্ক্রিয়তা। তো চলো আজকে আমরা দেখি তেজস্ক্রিয়তার সংজ্ঞা কি।
দেখো ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম আলফা বেটা এবং গামা রশ্মির নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলা হয়। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছে তোমরা বলতে পারো? অনেকেই পারো, কে বলো তো? তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে হেনরি বেকেরেল। উনি কোন দেশের বিজ্ঞানী? ফরাসি বিজ্ঞানী। কত সালে আবিষ্কার হয়? 1896 সালে। 1895 সালে আবিষ্কার হয় কিন্তু এক্স-রের আবিষ্কারক হচ্ছে ডাব্লিউ.কে রন্টজেন। ঠিক এক্স-রে আবিষ্কারের 1 বছর পরেই 1896 সালে হেনরি বেকেরেল রেডিয়াম এবং রেডিয়ামের অন্যান্য ইউরেনিয়াম অর্থাৎ ইউরেনিয়াম জাতীয় পদার্থ নিয়ে কাজ করার সময় উনি তেজস্ক্রিয় রশ্মির উপস্থিতি টের পান। এরপরে মাদাম কুরি, পিয়ারি কুরি, রাদারফোর্ড অন্যান্য মৌলিক পদার্থ থেকেও এই তেজস্ক্রিয়তা রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন। এবং 1899 সালে রাদারফোর্ড এবং 1900 সালে উইলার্ড প্রমাণ করেন যে তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ হচ্ছে এই রশ্মিটা আলফা, বেটা এবং গামা। তারা পরীক্ষা করে দেখান। তেজস্ক্রিয়তার একক দুইটা, একটা হচ্ছে বেকেরেল আর একটা হচ্ছে কুরি। বেকেরেল হচ্ছে আবিষ্কারকের নাম অনুসারে, হেনরি বেকেরেলের নাম অনুসারে এটা হচ্ছে এসআই ইউনিট। এছাড়া কুরি দম্পতির অবদানও তেজস্ক্রিয়তার ক্ষেত্রে অনেক। এখানে আরেকটা একক আছে কুরি বড় একক, এর ছোট একক আছে মিলিকুরি, মাইক্রোকুরি। এরপরে আসো 1 কুরি কাকে বলে? প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণুর ভাঙনকে বলা হয় 1 কুরি। তাহলে 1 বেকেরেল কি পরিমাণ তেজস্ক্রিয়তা? কোনো বস্তুর প্রতি সেকেন্ডে 1টি পরমাণুর ভাঙনকে। দেখো এখানে বলা আছে প্রতি সেকেন্ডে এত সংখ্যক পরমাণুর ভাঙনকে বলা হচ্ছে 1 কুরি, আর কোনো বস্তুর প্রতি সেকেন্ডে 1টি পরমাণুর ভাঙনকে বলা হচ্ছে 1 বেকেরেল। বেকেরেল হচ্ছে এসআই ইউনিট। আসো আমরা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য দেখি। তেজস্ক্রিয়তা একটা প্রাকৃতিক, স্বতঃস্ফূর্ত এবং অবিরাম ঘটনা, অর্থাৎ এটা প্রকৃতিগতভাবেই হয়, স্বতঃস্ফূর্ত অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এবং অবিরাম বিরতিহীনভাবে চলে। তারপরে আছে সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, অর্থাৎ একটা মৌলের নিউক্লিয়াসে এই ঘটনাটা ঘটে। এর ইলেকট্রন সংখ্যা অপরিবর্তিত থাকে, ফলে কি হয়? একটি মৌল থেকে আরেকটি নতুন মৌলের রূপান্তর হয়। বাইরের কোনো প্রক্রিয়া দ্বারা এর সক্রিয়তাকে রোধ বা হ্রাস বৃদ্ধি করা যায় না। বাইরের কোনো প্রক্রিয়া বলতে এখানে বোঝানো হয়েছে তাপ, চাপ, বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা সক্রিয়তা, অর্থাৎ এর মান কমানো বাড়ানো বা এর তেজস্ক্রিয়তাকে কমানো, এটার কোনো কিছুই সম্ভব নয়। আলফা, বেটা এবং গামা নামক তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে। সাধারণত মৌলের পারমাণবিক সংখ্যা হয় 82-এর উপরে। এখন কথা হচ্ছে দেখো এখানে আমি কিন্তু লিখেছি সাধারণত, অর্থাৎ 82-এর উপরে হলেই যে মৌল তেজস্ক্রিয় হবে, আসলে ব্যাপারটা সেরকম না। মৌল তেজস্ক্রিয় হতে হলে নিউক্লিয়াসকে আনস্টেবল বা অস্থিতিশীল হতে হবে। 82-এর নিচেও কিন্তু মৌল আছে যেগুলো আনস্টেবল বা অস্থিতিশীল। তোমরা জানো কার্বনের 3টা আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। কার্বন 14 আইসোটোপ কিন্তু তেজস্ক্রিয় মৌল। এরপরে আমরা আরেকটা ভিডিও দেখি, আসো। এটা হচ্ছে পজিটিভ চার্জ প্লেট, এটা নেগেটিভ চার্জ প্লেট, আর এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স অর্থাৎ তেজস্ক্রিয় বস্তু। দেখো রশ্মি যখন বিকিরণ হয় তখন আলফা, বেটা এবং গামা রশ্মির প্রকৃতি কেমন হয় সেই পরীক্ষা এই ভিডিও থেকে আমরা দেখছি। দেখো আলফা রশ্মি সবুজ কালার কোন দিকে গিয়েছে? নেগেটিভ চার্জের প্লেটের দিকে বেঁকে গেছে, এবং বেটা রশ্মি যেটা নীল কালার এটা পজিটিভ চার্জ প্লেটের দিকে বেঁকে গেছে, এবং গামা রশ্মি লাল যেটা কোনো দিক পরিবর্তন না করেই সোজা পথে গমন করেছে। এরপরে দেখো এটা হচ্ছে পেপার, এটা অ্যালুমিনিয়াম, আর এটা হচ্ছে লেড এর পাত। আসলে এই রশ্মির গতি কিভাবে থামানো যায় সেই পরীক্ষা এটা। দেখো পেপারে
দিয়ে একটা আলফা রশ্মির গতিকে থামানো যায়। বেটা রশ্মি পেপার ভেদ করে অ্যালুমিনিয়ামের পাত দ্বারা থামানো যায়। এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা অনেক বেশি। পেপার অ্যালুমিনিয়াম ভেদ করে লেড বা সীসার পাত দ্বারা এর গতি থামানো সম্ভব। আসো আমরা আলফা, বেটা এবং গামা রশ্মির ধর্ম বা বৈশিষ্ট্য দেখি। আধান আমরা এক ভিডিওতে দেখেছি, আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক আধানযুক্ত বিধায় ঋণাত্মক প্লেটের দিকে ধাবিত হয়েছিল। বেটা রশ্মি ঋণাত্মক আধান যুক্ত, এই জন্যে ধনাত্মক আধানযুক্ত প্লেটের দিকে গিয়েছিল। এবং গামা রশ্মি হচ্ছে নিরপেক্ষ। এরপরে আসি ভর। একটা আলফা রশ্মির ভর হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ। তোমরা জানো একটা প্রোটনের ভর হচ্ছে 1.675 × 10⁻⁻27 কেজি। তাহলে এর 4 গুণ, 4 দিয়ে গুণ করলে হয় 6.6 × 10⁻⁻27 কেজি। আর এটা হচ্ছে ইলেকট্রনের ভরের সমান 9.1 × 10⁻31 কেজি। আর গামা রশ্মির কোনো ভর নাই। ভেদন ক্ষমতা আলফা রশ্মির কম, বেটা রশ্মির হচ্ছে আলফা রশ্মির থেকে বেশি এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা অনেক বেশি। এরপরে আসে আয়ন সৃষ্টির ক্ষমতা। আলফা রশ্মির হচ্ছে তীব্র। আলফা রশ্মি যখন কোনো নিউক্লিয়াস থেকে নির্গত হয় তখন বাতাসের ধূলিকণাকে আয়নিত করে এবং এর শক্তি ক্ষয় হয়। বেটা রশ্মি গ্যাসে আয়নায়ন সৃষ্টি করে আর গামা রশ্মির আয়নায়ন ক্ষমতা অনেক কম। চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুতি। আলফা রশ্মি বিচ্যুতি হয় যেহেতু এটা ধনাত্মক আধানযুক্ত। বেটা রশ্মিও বিচ্যুত হয় ঋণাত্মক আধানযুক্ত, কোনো আধান না থাকায় বিচ্যুত হয় না। এরপরে আসি ফটোগ্রাফিক প্লেটে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে। আলফা রশ্মি, বেটা এবং গামা রশ্মি উভয় রশ্মি ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপরে আসি দেখি আলফা রশ্মির বেগ কত। বেগ হচ্ছে 1.7 × 10⁻7 মিটার/সেকেন্ড থেকে শুরু করে 1.9 × 10⁻7 মিটার/সেকেন্ড পর্যন্ত হয়। বেটা রশ্মির বেগ হয় 0.9 × 10⁸ মিটার/সেকেন্ড থেকে 2.9 × 10⁸ মিটার/সেকেন্ড। এবং গামা রশ্মির বেগ হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড, অর্থাৎ আলোর বেগের সমান। তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা হচ্ছে আলোর বেগ। থামানো যায়, এটা কাগজ দ্বারা থামানো যায়, অর্থাৎ আলফা রশ্মিকে কাগজ দ্বারা থামানো যায়। আর বেটা রশ্মিকে 3 থেকে 5 মিলিমিটার পুরো অ্যালুমিনিয়ামের পাত দ্বারা থামানো যায়। গামা রশ্মিকে 3 থেকে 5 সেন্টিমিটার পুরো, এটা দেখো মিলিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার, পুরো সীসার পাত দ্বারা থামানো যায়। প্রকৃতি, এটা হচ্ছে দ্বি আয়নিত হিলিয়াম পরমাণু। আর এটা হচ্ছে বেটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ এবং গামা রশ্মি হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। এরপরে আসি চার্জের পরিমাণ। আলফা রশ্মির চার্জের পরিমাণ 3.2 × 10⁻⁻19 কুলম্ব। আর বেটা রশ্মির চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। গামা রশ্মির কোনো চার্জ নাই। আসো আমরা তেজস্ক্রিয়তার ব্যবহার দেখি। চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয়তার ব্যাপক ব্যবহার। রোগ নির্ণয়ে এবং রোগ নিরাময়ে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। এরপরে আসি কৃষিক্ষেত্রে বীজ সংরক্ষণ, তারপরে কীট মুক্তকরণ, অধিক ফলন ফলানো। এবং তোমরা দেখে থাকবে যে এখন একই গাছে বিভিন্ন বর্ণের ফুল হয়, এটাও কিন্তু তেজস্ক্রিয়তার কারণেই সম্ভব। শিল্প কলকারখানাতে তেজস্ক্রিয়তার ব্যাপক ব্যবহার। খনিজ পদার্থের বিভিন্ন ধাতুর পরিমাণ নির্ণয়ে। ঘড়িতে রাতের বেলায় দেখবা ঘড়ি জ্বলজ্বল করে, ঘড়িতে থোরিয়ামের সাথে জিঙ্ক সালফাইডের মিশ্রণের প্রলেপ দেওয়া হয় ঘড়ির কাঁটা এবং নম্বরগুলোতে, যেগুলো অত্যন্ত উজ্জ্বল এবং জ্বলজ্বল করে। পুরনো জিনিসের বয়স বা কাল নির্ণয়, অর্থাৎ আমরা যেটাকে ফসিল বলি। যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে, ধাতব ঝালাই যাচাইয়ে, আগুনের ধোঁয়ার উপস্থিতি নির্ণয়ে, কাগজ কলে কাগজের পুরুত্ব নির্ণয়ে এবং গবেষণা বিজ্ঞানে, রসায়ন এবং জীববিজ্ঞানে তেজস্ক্রিয়তার ব্যাপক ব্যবহার গবেষণার ক্ষেত্রে। তেজস্ক্রিয়তার অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা শিখেছি, জানলাম। তেজস্ক্রিয়তার কিন্তু অনেক ক্ষতিকারক দিকও আছে।
আসো আমরা একটু ক্ষতিকারক দিকগুলো কি সেগুলো দেখি। তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে বা কাজে লাগানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, কারণ এর বিপদও কিন্তু কম নয়। তেজস্ক্রিয় বিকিরণ থেকে জীবনঘাতী ক্যান্সার হতে পারে। দীর্ঘদিন এ বিকিরণের সংস্পর্শে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, মানসিক বিকারগ্রস্ত হতে পারে, বিকলাঙ্গতার সৃষ্টি হতে পারে। তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব বংশ পরস্পরায় পরিলক্ষিত হয়। বংশ পরস্পরায় বলতে কোনো একজন ব্যক্তি যদি এই তেজস্ক্রিয়তার কারণে বিকলাঙ্গ বা মানসিক বিকারগ্রস্ত হয়, দেখা যায় তার কয়েক প্রজন্ম পর্যন্ত এই প্রক্রিয়াটা অব্যাহত থাকতে পারে। এরপরে আমরা আসো জানি আরেকটা অপরিচিত শব্দ আজকে পরিচিত হব, সেটা হচ্ছে অর্ধায়ু। তেজস্ক্রিয়তার সঙ্গে এটা অত্যন্ত সম্পর্কিত। আমরা জানি তেজস্ক্রিয়তার ফলে আলফা বেটা গামা রশ্মি নিঃসরণের ফলে একটা মৌল অন্য মৌলে রূপান্তরিত হয়। এখন একটা নির্দিষ্ট পরিমাণ পরমাণু থেকে অর্ধেকে পরিণত হতে কি সময় লাগে সেটা আমরা আজকে দেখি। এই নির্দিষ্ট পরমাণু থেকে অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় অর্ধায়ু বা হাফ লাইফ। আসো হাফ লাইফের সংজ্ঞাটা আমরা দেখি। যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় অথবা অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকে, তাও আমরা বলতে পারি, তাকে ওই পদার্থের অর্ধায়ু বলা হয়। অর্ধায়ুকে সাধারণত টি দিয়ে প্রকাশ করা হয়। এই অর্ধায়ু নির্ণয়ের একটা সূত্র আছে। অর্ধায়ু নির্ণয়ের সূত্র টি সমান 0.693 বাই ল্যামডা। এই ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। এরপরে আসি গড় আয়ু বা মিন লাইফ। প্রত্যেকটি তেজস্ক্রিয় পরমাণুর আয়ুর যোগফলকে পরমাণুর প্রারম্ভিক অর্থাৎ শুরুতে যে পরমাণুর সংখ্যা ছিল সেই পরমাণুর সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয়ু পাওয়া যায় তাকে ওই তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু বলা হয়। গড় আয়ুকে টাও দিয়ে প্রকাশ করা হয়। এইটাকে বলা হয় পদার্থবিজ্ঞানের ভাষায় টাও। তাহলে টাও সমান 1 বাই ল্যামডা, অর্থাৎ ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। এরপরে আসি তেজস্ক্রিয় ভাঙনের সূত্র। তেজস্ক্রিয় ভাঙনের সূত্র হচ্ছে n সমান n0 ইন্টু e⁻⁻ ল্যামডাটি। এখানে n0টা হচ্ছে প্রাথমিক পরমাণুর সংখ্যা, আর একটা নির্দিষ্ট সময় পরে পরমাণুর সংখ্যা হচ্ছে n, ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক এবং t হচ্ছে সময়। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তবে আজকে আমরা গাণিতিক সমস্যাটা বোর্ডে সমাধান করছি না, আমরা স্লাইডেই দেখব, কারণ তোমরা জানো আমাদের এই ক্লাসের সময়টা 25 মিনিট। এখানে গাণিতিক সমস্যা বোর্ডে সলিউশন করতে গেলে আসলে ক্লাসটা শেষ করতে হলে অনেক সময় বেশি লাগে। এই জন্য আজকে আমরা সমস্যাটা স্লাইডেই দেখি। একটু আগে আমরা শিখেছি গড় আয়ু টাও সমান 1 বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান আমরা কি লিখতে পারি? 1 বাই টাও লিখতে পারি। আবার টি সমান কি শিখেছি? 0.693 বাই ল্যামডা। তাহলে এখান থেকেও ল্যামডার মান বের করতে পারি। ল্যামডা সমান 0.693 বাই টি। এখন দেখো এই বাম পক্ষ সমান, এই ল্যামডা সমান, তাহলে আমরা 1 বাই টাও সমান 0.693 বাই টি লিখতে পারি না? হ্যাঁ পারি। দেখো সেটা আমরা লিখেছি। আমাদেরকে চাওয়া হয়েছে অর্ধায়ু নির্ণয় করতে, অর্থাৎ টি এর মান নির্ণয় করতে, আর দেওয়া আছে গড় আয়ু অর্থাৎ টাও এর মান আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে ক্রস গুণ করে লিখতে পারি টি সমান টাও ইন্টু 0.693। এখন টাও এর মানটা আমরা যদি বসাই তাহলে এইটা ধ্রুব কনস্ট্যান্ট এবং টাও এর মান 65 ইন্টু 10⁸ বছর। এটা ক্যালকুলেশন করলে হয় দেখো 45.045 ইন্টু 10⁸ বছর। তাহলে রেডনের অর্ধায়ু আমরা পেয়ে গেছি। এখানে রেডনের গড় আয়ু দেওয়া ছিল, অর্ধায়ু। এখন যদি শিক্ষার্থীরা আমি বলি যে অর্ধায়ু দেওয়া আছে গড় আয়ু বের করো, নিশ্চয়ই তোমরা এইখান থেকে বের করতে পারবে। অথবা বললাম যে গড় আয়ু দেওয়া আছে ক্ষয় ধ্রুবক বের করো, সেটাও কিন্তু সম্ভব। এইখান থেকে কিন্তু আমরা 3টা সমস্যাই সমাধান করতে পারবো। এরপরে আমরা আরেক ধরনের অঙ্ক দেখব, সেটা হচ্ছে ভাঙনের যে সূত্র আমরা শিখলাম সেই ভাঙনের সূত্র দিয়ে আরেকটা অঙ্ক। এক খণ্ড রেডনের 40% ক্ষয় হতে কত সময় লাগবে? রেডনের অর্ধায়ু দেওয়া আছে 3.82, অর্থাৎ টি এর মানটা দেওয়া আছে। দেখো আমরা জানি অর্ধায়ু টি সমান 0.693 বাই ল্যামডা।
বা ল্যামডা সমান 0.693/t। এখন এই ল্যামডার মানটা আমরা নির্ণয় করব, যেহেতু টি এর মানটা দেওয়া আছে, অর্থাৎ ক্ষয় ধ্রুবকের মানটা আমরা দেখো ভাগ করলে পেয়েছি 0.1814। এখন আমরা তেজস্ক্রিয় ভাঙনের যে সূত্র শিখেছিলাম সেই সূত্রে ছিল n = n0 × e⁻⁻λt। n0 ছিল প্রাথমিক পরমাণুর সংখ্যা বা প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, n ছিল অবশিষ্ট পরমাণু অর্থাৎ t সময় পরে পরমাণুর সংখ্যা। তাহলে n/n0 সমান আমরা লিখতে পারি e⁻⁻λt, শুধু ভাগ করলাম। এবার দেখো দেওয়া আছে রেডনের 40% ক্ষয় হয়, ক্ষয় হতে কত সময় লাগবে? তাহলে 40% যদি ক্ষয় হয় তাহলে অবশিষ্ট থাকবে কত পার্সেন্ট? নিশ্চয়ই 60% অবশিষ্ট থাকবে। তাহলে n এর মান হবে 60 আর n0 হচ্ছে 100, অর্থাৎ মোট পরমাণুকে আমরা ধরছি 100%। তাহলে n/n0 এর এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে দেখো কি হয়। এখানে এই সমীকরণে আমরা এই মানটা বসাইছি 60/100 সমান e⁻⁻λt, বা এটাকে ক্যালকুলেশন করলে আসে 3/5 সমান e⁻⁻λt। এখন দেখো ই বেজ আছে, তাহলে এটাকে ই বেজটাকে আমরা ওঠানোর জন্য কি করব? উভয় পাশেই লন করব। লন 3/5 সমান, এবার ল্যামডা এর মান আমরা যেটা বের করেছিলাম এখান থেকে এই মানটা আমরা বসাচ্ছি, আমাদের বের করতে হবে টি এর মান। লন 3/5 করলে এই মানটা আসে, তোমরা ক্যালকুলেটারে লন এটা লিখে সমান সমান দিলেই দেখবা চলে আসছে এই মানটা। এটা আসে -0.510825614। এরপরে আরও কিছু ক্যালকুলেশন আছে, আমি নিইনি, এইটুকু নিয়েছি, সমান -0.1814t। তাহলে টি সমান কি হবে? বা টি সমান এইটা ভাগ এইটা করলে হয় টি সমান 2.816। তাহলে 40% ক্ষয় হতে সময় লাগছে 2.816 দিন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল তেজস্ক্রিয়তা ব্যাখ্যা করতে পারবে, আলফা বেটা এবং গামা রশ্মির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, তেজস্ক্রিয়তার ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, তেজস্ক্রিয়তার ক্ষতিকর দিকগুলো ব্যাখ্যা করতে পারবে। আমার বিশ্বাস তোমরা সেই যোগ্যতাটা অর্জন করেছো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।